বড় ধরনের প্রতিটি বিপ্লব, প্রতিটি পরিবর্তনে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা রেখেছে যুব সমাজ। এই যুব সমাজ যখন তারা কোনো পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ হয়, তখন পৃথিবীর কোনো শক্তি তাদেরকে রুখে দাঁড়াতে পারে না। বাংলাদেশে এর সর্বশেষ দৃষ্টান্ত হলো 2024 সালের জুলাই বিপ্লব। জুলাই বিপ্লব কোনো বড় রাজনৈতিক দলের নেতৃত্বে হয় নাই, কোনো বড় রাজনৈতিক নেতার নেতৃত্বে হয় নাই। জুলাই বিপ্লব হয়েছে যুব ছাত্র সমাজের নেতৃত্বে। বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন আসবে সে আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু সেই নিরাশাকে আশায় পরিণত করেছে যুব সমাজ, ছাত্র সমাজ। আমরা মনে করি আমাদের এই বাংলাদেশটা অপার সম্ভাবনাময় একটা দেশ, সম্ভাবনাময় দেশ। বলবেন কিসের সম্ভাবনা? দেখেন, আমাদের দেশের মানুষ অনেক পরিশ্রমী। যে কোনো সেক্টরে আপনি দেখবেন, আপনারা এখানে সবাই গ্রামগঞ্জের সাথে আপনাদের সম্পর্ক আছে, যদিও ঢাকায় থাকেন। কথা ঠিক কিনা? প্রত্যেকটা মানুষেরই মূল শেকড় তো গ্রামে। তো গ্রামে যে এখনো যারা কৃষি কাজ করেন, কৃষি কাজ করে না আমাদের বাপ ভাইয়েরা? যারা কৃষি কাজ করে দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে ভোর 5টায় ঘুম থেকে উঠে ফসলের মাঠে যায়। যে এই যে কাজ করা শুরু করে, দেখা যায় যে মাঝখানে একটু বিশ্রাম দিয়ে সন্ধ্যা পর্যন্ত কাজ করতেছে। 12 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত কাজ করে সোনার ফসল তারা মাঠ থেকে ঘরে তুলে। কৃষকরা এরকম ভাবে তারা কাজ করে। আচ্ছা, আপনি আসেন, শ্রমিকরা যে কাজ করে, এক একটা মিল, কল কারখানা, ফ্যাক্টরিতে যান, গার্মেন্টসে যান, এখানে প্রত্যেকটা শ্রমিক, এমনকি আমাদের বোনেরা পর্যন্ত, তারা গার্মেন্টস সেক্টরে কিরকম পরিশ্রমটা তারা করে। সকালবেলা ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে, এই শীতকালের মাঘ মাসে ঠান্ডা পানি দিয়ে গোসলটা করে তারপরে তারা আল্লাহর নামে বের হয়। দেখা যায় যে আমাদের একটা পর্যবেক্ষণ আছে, সকালবেলায় গার্মেন্টসের আমাদের বোনেরা যেই রাস্তা দিয়ে যায়, সেই রাস্তায় যদি কোনো মসজিদ মাদ্রাসা থাকে, তাহলে সেই মসজিদ মাদ্রাসায় দানের অভাব হয় না। এই বোনেরা তারা কয় টাকা বেতন পায় বলেন? এরপরও তারা প্রতিদিন তাদের ওই উপার্জন থেকে একটা অংশ মসজিদের জন্য, মাদ্রাসার জন্য দান করে যায়। এরপরে তারা কি পরিশ্রমটা করে, বিনিময়ে তারা কতটুকু পায়। এইভাবে শ্রমিকরা মেহনত করে। দিনমজুর যারা আছে, এই যে আমাদের রিক্সাওয়ালা ভাইয়ারা, কিভাবে হাড় ভাঙা খাটুনি খাটে। হ্যাঁ, তা লেবার যারা আছে, শ্রম যারা দেয়, অক্লান্ত পরিশ্রম করে, জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করে। এরপরে যারা আমাদের বাংলাদেশ থেকে আমাদের যুবকরা বিশেষ করে বিদেশে যায়, আমরা তো মনে করি অনেকে দেশে থেকে যে ওরা বিদেশে গিয়ে খুব মজায় আছে, কিন্তু যারা বিদেশে যায়, প্রবাসে যায়, তারা বুঝে কত ধানে কত চাল। তারা যে কি পরিশ্রমটা করে ভাই, 8 ঘন্টার জায়গায় কেউ 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা পর্যন্ত সে কাজ করে। কেন? তার একটাই স্বপ্ন যে জমি জমা বিক্রি করে বাপ মার কাছ থেকে টাকা নিয়ে বিদেশে আসছি, আমি যদি এখান থেকে টাকা উপার্জন করে দেশে পাঠাই, আমার পরিবারটা একটু ভালো চলবে, আমার এই টাকাটা দিয়ে আমার দেশটা সুন্দর হবে। এইভাবে প্রবাসীরা, রেমিটেন্স যোদ্ধারা, তারা ঘাম ঝরানো না, রক্ত পানি করে টাকা উপার্জন করে দেশে পাঠায়। তাহলে কৃষকরা সোনার ফসল ফলাইলো, তারপরে শ্রমিকরা এইভাবে মেহনত করলো, ওয়ার্কাররা এইভাবে কাজ করলো, দিনমজুররা এইভাবে মেহনত করলো, প্রবাসীরা এইভাবে দেশের জন্য, মানুষের জন্য, পরিবারের জন্য এরকম কাজ করলো। টাকা পয়সা সব দেশে আসলো। এই দেশের 20 কোটি মানুষের মধ্যে 14 কোটি মানুষ কাজ করে, 14 কোটি মানুষের 28 কোটি হাত শ্রম দেয়, মেহনত করে দেশের উন্নয়নের জন্য। আর অল্প কিছু মানুষ এই গোটা দেশটাকে লুটপাট করে খায়। দুঃখজনক বিষয়। সবাই গরিব, দরিদ্র, মেহনতি মানুষ
তারা পরিশ্রম করে টাকা কামায়। এই টাকাগুলো যদি বাংলাদেশের কল্যাণে ব্যবহার হইতো, ভাই আরো বহু বছর আগে বাংলাদেশ সিঙ্গাপুর হইতো। বাংলাদেশের উন্নয়ন হয় না, এই জন্য গরিবদের দায় না, মেহনতি মানুষের দোষ না। এই দোষ হলো বাংলাদেশকে যারা চালিয়েছে, বাংলাদেশের যারা নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশের যারা শাসন করেছে। 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে, চিন্তা করা যায়? তো যাই হোক, আজকে এই যে আমাদের মোহাম্মদপুর, বিশেষ করে এই বেরিবাদ, এই এলাকাটার ব্যাপারে একটা বদনাম হয়ে গেছে। এখানে নাকি কিশোর গ্যাং, এখানে নাকি ছিনতাই হয়। তো আমি বলি যে এই কিশোররা, এর আগে কয়েকবার আমি বলছি এই কথাটা, কিশোর মানে উঠতি বয়সী 15 বছর, 16 বছর, 18 বছর যাদের বয়স, এরা কি মায়ের পেট থেকে সন্ত্রাসী হয়ে জন্ম নিছে? মায়ের পেট থেকে তো প্রত্যেকটা শিশু সন্তান মাসুম বাচ্চা নিষ্পাপ অবস্থা জন্ম নেয়। তো এদেরকে অন্ধকার পথে ঠেলে দিলে কারা? এদেরকে দিয়ে এই যে বিভিন্ন জায়গায় মাদকের বাণিজ্য করায় কারা? এদেরকে দিয়ে লাঠিয়াল বানায় আরেকজনের জমি দখল কে করে কারা? এদেরকে দিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করায় কারা? এই যেই সব নেতারা করায়, খোঁজ নিয়ে দেখবেন এই নেতাদের ছেলে মেয়েরা একটাও বাংলাদেশে থাকে না। ওদের ছেলে মেয়ে থাকে কই? কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপে, লন্ডনে নিজেদের পোলাপানরে মানুষ করে, আর গরিবের পোলাপান দিয়ে রাজনীতি করে। বলবেন হুজুর আপনার কি অবস্থা? আমার ভাই আল্লাহ দিছে আমাকে 4টা ছেলে, আমার 13টা ছেলে মোহাম্মদপুরেই থাকে। এক ছেলে আমার এই যে আপনাদের এখানে এই যে খ্রিস্টানদের যে কবরস্থানের সাথে জামিয়াতুল উলুম মাদ্রাসা, আমার এক ছেলে কলিজার টুকরা এখানে একটা পড়ে, আর সবচেয়ে আদরের ছোট যেটা 40 ফিটে পড়ে, এখানেই থাকে, এখানেই খেলাধুলা করে। সপ্তাহে একদিন মানে 24 ঘন্টার জন্য বাসায় যায়, তাও প্রতি সপ্তাহে 24 ঘন্টা ছুটি পায় না। আমি চিন্তা করেছি যে আমার এলাকার 10 জন মায়ের সন্তানের যা হবে আমার সন্তানের তাই হবে। আমি যদি 10 জন গরিব মায়ের সন্তানের ভালো কোনো ব্যবস্থা করতে না পারি, তাহলে আমার সন্তানের জন্য আলাদা কোনো ব্যবস্থা করার অধিকার আমার নেই। আমি নিজে, আমার বাপে আমাদেরকেও এই এলাকায় রাখছেন, এই এলাকায় বড় হয়েছি। আমরা এই যে 7 মসজিদ মাদ্রাসার সাথে পড়াশোনা করছি এখানে। আমরা যখন এই এলাকায় আসছি বেরিবান তখন হয় নাই। এই যতগুলো বাড়িঘর দেখেন, এই বাড়িঘরগুলোর প্রত্যেকটার মাটির নিচে আমাদের ফুটবল খেলার ছাপ আছে। বিকালবেলা এখানে খেলাধুলা করতাম, সন্ধ্যার পর থেকে মাদ্রাসায় পড়াশোনা। এই এলাকার ছেলে পেলেদের সাথেই আমরা খেলাধুলা করেছি, বড় হয়েছি। এলাকার মাটির সাথে আমাদের ঘাম, রক্ত, ওই খেলতে গিয়ে অনেক সময় পাও ইনজুরি হয়ে গেছে, রক্ত পড়ছে, রক্ত আছে এখন এই মাটিতে, ঘাম আছে এই মাটিতে। এই মাটিতে বড় হয়েছি, এই মাটিতেই আসি, এবং এই মাটিকে আঁকড়ে ধরেই জীবন পার করবো ইনশাআল্লাহ। কাজেই আমার শপথ হলেই এই মোহাম্মদপুরের মাটি, যেটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে এলাকার নাম, এই এলাকাটাকে ইনশাআল্লাহ সোনার মদিনার মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আলোকিত, নিরাপদ, শান্তির মোহাম্মদপুরে পরিণত করবো ইনশাআল্লাহ। তো ভাই এখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বড় সমস্যা হলো এই এলাকায় প্রচুর নিম্নবিত্তের মানুষ থাকেন। তো এই এলাকায় বড় ধরনের কর্মসংস্থান তৈরি করার দরকার। এলাকার ছোট ছোট বাচ্চাদের জন্য খেলাধুলার মাঠ আরো বেশি দরকার ইনশাআল্লাহ। এগুলি আমি আমার পকেটের পয়সা দিয়ে অথবা আমার বাপের টাকা দিয়ে করে দিব, আমি সেটা বলতেছি না, কারণ অত বড় টাকার মালিক আমি না, এবং এটার দরকারও নাই। আরে ভাই কারো বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। টাকা দিয়ে দেশে কিছু করে দেওয়ার দরকার নাই, টাকাটা চুরি না করলেই হয়। জনগণের টাকাটা যদি চুরি না করে,
দেশের টাকা যদি চুরি না করে, দেশের টাকা, জনগণের টাকা যদি দেশের কাজে লাগে, তাহলে তো কারো বাপের গোলা থেকে ধান আইনা বিক্রি করার দরকার নাই, কারো বাবার জমিদারি বিক্রি করে দেশ উন্নয়ন করার দরকার নাই। এই দেশের জনগণের টাকা দিয়ে, এই দেশের জনগণের পয়সা দিয়ে যদি জনগণের দেশের উন্নয়নের কাজ করা হয়, যদি শুধুমাত্র লুটপাট আর দুর্নীতিটা যদি বন্ধ হয়, এই দেশ ইনশাআল্লাহ অনেক উন্নত দেশে পরিণত হবে। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে এই যুব সমাজ তারা আমাকে যেইভাবে বরণ করে নিয়েছে, তারা আমাকে যেই ভালোবাসা দিয়েছে, যেখানেই যাই, বিশেষ করে এই আপনাদের বেরিবাদ থেকে নিয়ে শুরু করে পশ্চিম দিকে যতগুলি হাউজিং আছে, এখানে চাঁদ উদ্যান হাউজিং, তারপরে ওখানে সাত মসজিদ হাউজিং, নবীনগর হাউজিং, ঢাকা উদ্যান, এই সব জায়গায় চন্দ্রিমা, এখানে গেলেই বসিলা, পুরা বসিলা গার্ডেন সিটি সহ, সিটি ডেভেলপার সহ, বসিলা গার্ডেন, ওয়েস্ট ধানমন্ডি, এই প্রত্যেকটা হাউজিং এর, বিশেষ করে এই আমি যেখানে এখন আছি 3 রাস্তা থেকে আপনার চাঁদ উদ্যান, সাত মসজিদ হাউজিং, এই সমস্ত হাউজিংগুলোর যুবকরা, এখানকার ইয়াং জেনারেশন, তারা আমাকে যেই ভালোবাসা দিয়েছে, আমার জন্য তাদের যে আবেগ, যে উচ্ছ্বাস, আমাকে কাছে পেলে তারা যেন আকাশের চাঁদ হাতে পেল, এরকম তারা করে। আলহামদুলিল্লাহ, এই যুবকদেরকে আমার প্রতি তাদের এই মহব্বত, এই ভালোবাসা, এই আবেগ, এই আন্তরিকতা, এটা তাদের অন্তরের মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন। আমি তাদের জন্য তাদেরকে 2 টাকা দেই নাই কোনো সময়, কারণ ওরকম টাকা পয়সা দিয়ে কাউকে লালন পালন করার মতো সেই রাজনীতিও আমরা করি না, আর ওই রকম কালো টাকাও আমাদের কাছে নাই। আমরা গায়ে খাটি, নিজেরা গায়ে খাটি, আমার সাথে এই সকল যুবকরা তারাও গায়ে খাটে। আমরা মেহনত করে এলাকা দেশকে গড়তে চাই। আমাদের এই যুবকরা, আমার জন্য তারা কাজ করে, নিজেদেরটা খেয়ে, নিজেদেরটা পরে, নিজেদের ঘাম ঝরায় তারা কাজ করে। শুনলাম কেউ কেউ বলে যে এদেরকে নাকি দেখে নেবে। মনে রাখো, কেউ যদি এরকম চিন্তা করে থাকো, মোহাম্মদপুরে মামুনুল হক ভাড়াটিয়া থাকে না। আমার একটা পোলাপানের গায়ের উপরে হাত দেওয়া তো দূরের কথা, এদের দিকে যদি কেউ চোখ বড় করে তাকানোর চেষ্টা করে, সেই চোখ আমরা উপরে ফেলবো। সবচেয়ে বড় জন যে থাকে বাংলাদেশে, তার সাথে টক্কর দিয়ে মোহাম্মদপুরে মানুষ মামুনুল হক রাজনীতি করতে নামে। এই চুনোপুটি কারোর সাথে মামুনুল হকের টক্কর লাগে নাই। টক্কর লাগছে তো লাগছে বাংলাদেশে নাম্বার 1 পার্সনের সাথে। 3 বছর টক্কর করছে মামুনের সাথে। মামুনুল হকের সাথে টক্কর লাগার পরে এখন মামুনুল হক মোহাম্মদপুরে আছে, বাংলাদেশে আছে, যে টক্কর দিয়েছিল সে নাই। কাজেই মনে রাখো, অন্য কেউ যদি টক্কর দেওয়ার চিন্তা করো, আগে 10 বার ভাববা। খবরদার, হুঁশিয়ার করে দেই প্রত্যেককে, শান্তির সাথে, নিরাপত্তার সাথে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ করবে, প্রতিযোগিতামূলকভাবে কাজ হবে, উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে, হুমকি ধমকির দিন শেষ, পেশি শক্তি আর মাস্তানি করার দিন শেষ। এখানে কোনো মাস্তানির জায়গা মোহাম্মদপুর থাকবে না। কারো যদি মাস্তানি করতে মনে চায়, অন্য কোনো নিরাপদ এলাকা বেছে নিতে পারো। মোহাম্মদপুর মাস্তানি শূন্য, চাঁদাবাজি শূন্য এবং মাদক শূন্য মোহাম্মদপুর হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মামুনুল হক এগিয়ে চলো, মামুনুল হক এগিয়ে চলো, কাছে ইনশাআল্লাহ আপনাদের আমি আশ্বস্ত করতে চাই, সারা বাংলাদেশে আজ নির্বাচন উপলক্ষে এলাকায় যেরকম সময় দিচ্ছি, বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে আমাদেরকে যাইতে হচ্ছে। গোটা বাংলাদেশের মানুষ আজ আমাদেরকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত। বাংলাদেশের মানুষ পরিবর্তন চাচ্ছে। বাংলাদেশের মানুষ আর ওই মাস্তানির রাজনীতি দেখতে চায় না। বাংলাদেশের মানুষ চায় নিরীহ সৎ মানুষের রাজনীতি দেখতে, সততার সাথে, আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসাথে হাতে হাত রেখে কাজ করব। প্রতিযোগিতা হবে, কিন্তু কোনো শত্রুতা হবে না। প্রতিযোগিতা হবে,
কোনো ধরনের দুশ্মনী কারোর সাথে কারো চলবে না। কাজেই সকলকে আমরা বলবো এইভাবেই যেন আমাদের সকল কার্যকলাপ পরিচালিত হয় ইনশাআল্লাহ। আমাদের মার্কা হলো রিকশা। এমন একটা মার্কা, এটা এমন একটা যানবাহন, এটা তো চালায় গরিবরা, কিন্তু বড় লোকরাও রিকশা ছাড়া চলতে পারে না। ঢাকার শহরে নিউ মার্কেটে যাইবা, তোমার এই গাড়ি ঘোড়া চলবে না, ওই শেষ পর্যন্ত রিকশা দিয়ে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? রিকশা এমন একটা যানবাহন, এটা গ্রামেও চলে, শহরেও চলে, পাকা রাস্তা দিয়েও চলে, কাঁচা রাস্তা দিয়েও চলে, এটা হরতালেও চলে, এমনকি কারফিউতেও চলে। রিকশা এমন একটা যানবাহন, এটা ভাটি অঞ্চলেও চলে, উজান অঞ্চলেও চলে। রিকশা এমন একটা যানবাহন যে এটা রাত্রেও চলে, দিনেও চলে, 12 মাস চলে রিকশা। সবাই চলে রিকশাতে, সব মানুষের মানে সর্বশেষ আশ্রয় হলো রিকশা। এটা খুব বেশি জোরে চলে না, কিন্তু মাগার এটা বাড়ি পর্যন্ত পৌঁছায় দেয়। গাড়ি অ্যাক্সিডেন্ট করে, ট্রেন অ্যাক্সিডেন্ট করে, উড়োজাহাজ অ্যাক্সিডেন্ট করে, লঞ্চ ডুবে যায়, নৌকা ডুবে যায়। রিকশার কোনো অ্যাক্সিডেন্ট নাই, আস্তে আস্তে টুকটুক টুকটুক করে প্রত্যেকটা মানুষকে তার বাড়ি পর্যন্ত পৌঁছায়। কাজেই রিকশা এটাই হলো বাংলাদেশের জাতীয় যানবাহন। আসো রিকশায় চড়ি। এই রিকশা ইনশাআল্লাহ বাংলার গরিব মেহনতি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবে ইনশাআল্লাহ। এই রিকশা যে নেমেছে, এই রিকশা ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষকে গন্তব্য পর্যন্ত পৌঁছে ক্ষান্ত হবে। রিকশাওয়ালা ভাইরা, আমি তোমাদেরকে বলি, আমি তোমাদের ভাই, তোমরা আমার ভাই। ইনশাআল্লাহ যদি আজ মোহাম্মদপুরে যে গণজোয়ার, ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি না করা হয়, রিকশার জয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাক এইভাবেই এই ইঞ্জিনিয়ারিং, ইলেকশন ইঞ্জিনিয়ারিং আর কোন ধরনের অপকৌশলকে যদি কেউ অবলম্বন না করে, রিকশার বিজয় ইনশাআল্লাহ নিশ্চিত। আমি কোনো গাড়িতে করে সংসদে যাব না, এই মোহাম্মদপুর থেকে একটা রিকশা নিয়ে একজন রিকশাওয়ালা হয়ে তারপরে জাতীয় সংসদে যাব ইনশাআল্লাহ। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এলাকার সেবা করার তৌফিক দান করেন। আমরা এলাকার মানুষের পাশে আছি, গরিব মা বোনদের পাশে আছি। যারা মা বোন আছেন আপনাদের কাছে, আপনাদের ঘরে ঘরে আমার পক্ষ থেকে মেসেজ পৌঁছায় দেবেন। যারা বয়সে আমার বড়, তারা আমার বড় বোন, বেশি বড় হলে তারা আমার মায়ের মতো, ছোট হলে তারা আমার আপন ছোট বোনের মতো। আমার এই বোনদের জন্য, মায়েদের জন্য সবচেয়ে নিরাপদ একটা মোহাম্মদপুর হবে ইনশাআল্লাহ। তারা নির্ভয়ে রাত দিন এই মোহাম্মদপুরে বিচরণ করবে। আমার কোনো বোনকে, আমার কোনো মেয়েকে যদি কেউ ডিস্টার্ব করে, তাহলে সেই বোনের সম্মান রক্ষা করার জন্য যে কোনো সময় সেখানে আমাকে সশরীরে উপস্থিত পাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটা নিরাপদ, শান্তি এবং সমৃদ্ধির এক ঢাকা 13 মোহাম্মদপুর আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। এই যুব সমাজ যেভাবে আমার সঙ্গে মাঠে নেমেছে, ইনশাআল্লাহ এটা লক্ষণ এই কথার যে যখনই যুব সমাজ কোনো কাজের পিছনে নেমে যায়, আল্লাহ নবীর পিছনে যখন যুব সমাজ নেমে গিয়েছে, ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারে না ইনশাআল্লাহ। এই যুব সমাজ যেইভাবে রিকশাকে ঠেলতেছে, ইনশাআল্লাহ এই রিকশা নিয়ে আমরা গন্তব্য পর্যন্ত পৌঁছবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন এবং আমাদের এই কার্যক্রমকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাকসেসফুল করুন। আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে আপনারা সবাই যার যার জায়গা থেকে নিজেদের বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আপনজন, ঘরে ঘরে আপনার রিকশার এই আহ্বান, রিকশা মার্কার স্লোগান আপনারা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। দেবেন তো ইনশাআল্লাহ? আমাদের মার্কা কি? গরিব দুঃখীর মার্কা কি? জনগণের মার্কা কি? নিরাপদের মার্কা কি? ঘরে পৌঁছার মার্কা কি? 12 মাসের মার্কা কি? শহর গ্রামের মার্কা কি? ধনী গরিবের মার্কা কি? সব জায়গায় চলে কি? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন এবং আমাদেরকে সফলতা দান করুন।